আমার যেই টপিক সেটা হচ্ছে এডিটের মায়ের বাপ। আফ্রিদিকে তো জানতাম যে ইউটিউবার হিসেবে যে যারে পারে অ্যাওয়ার্ড দিচ্ছে, তা আমার লাইফ থেকে একটা বছর একদম তারা শেষ করে দিছে। যার সাথে সম্পর্ক তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করব না। আমাদের বাংলাদেশে বর্তমানে দেখা যাচ্ছে অ্যাওয়ার্ডটা মানে আগে যেরকম ভ্যালু ছিল বর্তমানে ওইরকম ভ্যালু মানে নাই। কারণ যে যারে পারে অ্যাওয়ার্ড দিচ্ছে, অন্য মানুষে দেখা যাচ্ছে যে তাদের সাথে সম্পর্ক মানে যার সাথে সম্পর্ক তাকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছিল। আমার যেই টপিক সেটা হচ্ছে এডিটের মায়ের বাপ। ওইটা হচ্ছে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর। যদিও আমি বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে মনে করি না, কারণ হচ্ছে 5 জনের মধ্যে বেস্ট এটা ধরা যায় না। কারণ বাংলাদেশে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তো তাদেরকে সবাইকে একসাথে যখন নমিনেশন দেওয়া হবে তখন হয়তো বোঝা যাবে যে কে বেস্ট। তবে 5 জনের মধ্যে হয়তো আমি জয়ী হলাম আর কি। এখন আফ্রিদিকে তো জানতাম যে ইউটিউবার হিসেবে, বাট সে রাজনীতিতে ঢুকে যাবে যদিও আমি শিওর জানি না, সবাই বলতেছিল যে রাজনীতিতে ঢুকে গেছে। তো আমি মনে করি যে একজন কন্টেন্ট ক্রিয়েটর কিংবা ইউটিউবার হয়ে রাজনীতিতে ঢুকা একদমই ঠিক না। যেমন আমি রাজনীতি বুঝি না কিংবা রাজনীতি বুঝতেও চাই না। আমি একজন এন্টারটেইনার ইউটিউবার, সেজন্য আমি সবসময় চাই যে বিনোদনমূলক ভিডিও বানাতে আর কি। তো আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একজন ইউটিউবার হয়ে বা কন্টেন্ট ক্রিয়েটর হয়ে রাজনীতিতে ঢুকা ঠিক না। আমি যখন মাই টিভি নিয়ে প্রতিবাদী ভিডিও করি তো তখন তারা আমার নামে মিথ্যা মামলা দেয়। তারা যেই সাংবাদিক ইউএসের সাংবাদিক প্রতিবেদন তৈরি করে সেইটা ইতিমধ্যে প্রচুর ভাইরাল হয়। তো ভাইরাল হওয়ার পর একটা মহিলা দেখি যে কান্না করতেছে, প্রচুর কান্না করে। আর আমি বিশেষ করে একটু ইমোশনাল, আমি মানুষের কান্না দেখতে পারি না। আমি বিনোদনের পাশাপাশি প্রতিবাদমূলক ভিডিও করি। তো ওই মহিলার কান্না দেখে আমি ভাবলাম যে আমি তাকে নিয়ে একটা ভিডিও করি। তো আমি সেই প্রতিবেদন নিয়ে ভিডিও করি এবং বারবার আমি বলি যে এগুলো হচ্ছে প্রশাসন যাচাই বাছাই করবে, তদন্ত করবে। প্রশাসন যাচাই বাছাই তদন্ত করার পর যেটা সত্য, যদি মাই টিভি চ্যানেলের মালিক হয় ওই মহিলা, তাহলে যেন তাকে তার চ্যানেল ফেরত দেওয়া হয়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। বা এটা তদন্ত, বারবার আমি বলছি যে তদন্ত করবে এটা প্রশাসন। তারপরও তারা আমার নাম দিয়ে দিচ্ছে ওই মহিলার সাথে এবং যে সাংবাদিক ছিল তার সাথে। তা আমার লাইফ থেকে একটা বছর একদম তারা শেষ করে দিছে। মিথ্যা মামলার ফলে আমার ডিবি অফিসে যাওয়া লাগে, আমার ইউটিউব চ্যানেল তারা 1 বছর রাখে, আমার ফেসবুক পেজে রেখে দিই। তো অনেক ক্ষতি করছে, কী বলবো, বলতে গেলে আমি আবার ইমোশনাল হয়ে যাব। আর আফ্রিদিকে এবং তাদেরকে আমি কোনো সময় ক্ষমা করব না। হ্যাঁ, ক্ষমা করতাম। এরা কী বলবো, আমি বলতে গেলে অনেক কিছু বলে ফেলবেও যে ওরা কোন টাইপের মানুষ, তাদের মধ্যে মনুষ্যত্ব নাই। একটা ছেলে লাইভে এইভাবে কান্না করছে। আফ্রিদি যে বলছে যখন গ্রেফতার হয় তখন বলছে যে তার ওয়াইফ প্রেগনেন্ট, সে এইটা বলে মানুষের সিম্পিতি নেওয়ার চেষ্টা করে। আর আমি যে বলছি যে আমার ওয়াইফ তখন 5 মাস নাকি 6 মাসের প্রেগনেন্ট ছিল, তখন তারা মজা নিচ্ছিল, বলতেছিল স্বপন আরও কান্না করে ভিডিও দাও। আফ্রিদি শুনতেছে, তারা আমার সাথে মজা নিচ্ছিল আর বলতেছিল যে তার বাবার রাগ কমলে এই সমস্যার সমাধান করে ফেলবে, মামলা শেষ করে ফেলবে। অথচ তারা এই মামলা শেষ করে নেয়। কোর্ট থেকে যখন জানতে পারে যে এইটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, কোর্ট থেকে শেষ হয়ে যায়। কি বলবো, আমি তো রাজনীতি করি না এখন বলতে গেলে। যখন আওয়ামী লীগ যখন ছিল, আবার যে আমি কোনো দলকে অপছন্দ করি তাও কিন্তু না, যখন আওয়ামী লীগ ছিল তখনই কিন্তু আমি ভয় পাই নাই। আমি যেই প্রতিবাদগুলো করি আমি মন থেকে কথা বলি, আমি কোনো স্ক্রিপ্ট দেখে কথা বলি না। আমার মন থেকে যা আসে তখন সেটা নিয়ে আমি প্রতিবাদ করি। সো আফ্রিদি বের হলে কি করবে না করবে এগুলো নিয়ে কোনো টেনশন নাই, কোনো প্যারা নাই। এইটা আমি ভাবছিলাম যে আমি মামলা করব, কারণ হচ্ছে বর্তমানে যেহেতু তাদেরকে প্রশাসন যেহেতু জেলে ভরতে পারছে, তাহলে হয়তো এখন যদি আমি বিচার চাই হয়তো আমি বিচার পাবো। এই জন্য চিন্তা করছি যে আমি মামলা করতে পারি। বাট আমি জাস্ট চিন্তা করলাম যে আমি মামলাটা করি, কারণ তারা যেহেতু এখন পর্যন্ত ক্ষমা চাচ্ছে না, তাদের ভিতর তো মনুষ্যত্ব নেই। ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু অন্যায় করলে তাদেরকে যদি ক্ষমা করা হয়, তারা যদি ক্ষমা না চায় তাহলে তো ক্ষমা করা যায় না। কারণ অন্যায়কারীকে যদি ছাড় দেওয়া হয় তাহলে নেক্সটে তারা আরও অন্যায় করবে, বাট ভুল করলে ক্ষমা করা যায়।